কোনো অসুবিধা নেই। উনি 2 বছর পরে ভোট আছে, মমতা ব্যানার্জিকে যারা সমর্থন করেন তাদের কাছে আমি অনুরোধ করব, যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, মমতা ব্যানার্জি কিছুদিন থাকুন এদেশের রাজনীতিতে, এটা যারা চান তাদের আমি বলবো এবার মমতাকে ভোট দেবেন না, আমাদের ভোট ঠিক। কারণ মমতাকে একটা খবর পাঠান যে তোমাকে আমরা সব দিয়েছি, রাইটার্স বিল্ডিং দিয়েছি, দিল্লিতে মন্ত্রী করে দিয়েছি, কর্পোরেশন দিয়েছি, পঞ্চায়েত দিয়েছি, জেলা পরিষদ দিয়েছি, সব দিয়েছি, তুমি আমাদের কি দিচ্ছ? কিছু দিয়েছ এখন পর্যন্ত? এই ভোটে মমতা হারলে কোনো কিছু যায় আসে না। রাইটার্সও থাকবে, মুখ্যমন্ত্রীও থাকবে, কিন্তু আপনি এই ভোটে আমরা সরকারে আসতে পারবো না, আবার আমাদেরকে হারাতে পারবেন সামনের বিধানসভা ভোটে। কিন্তু লাভটা হচ্ছে এই ভোটে মমতা ব্যানার্জিকে একটা বার্তা পাঠান যে তুমি যেভাবে দেশ চালাচ্ছ আমরা খুশি না। কারণ এটা পার্টি হিসেবে সিপিএম এর কথা না। আমি আপনাদের কাছে বলছি, শুধু এখানে যারা বসে আছেন তাই না, বহু কংগ্রেস, বহু তৃণমূল, বহু অফিসার, বহু পুলিশ অফিসার, বহু অন্য অফিসার, নানান কারণে আমাদের যোগাযোগ হয়, খোলামেলা যোগাযোগ হয়, একটু এদিক ওদিক করে যোগাযোগ হয়, রাজনীতিতে সবকিছুই করতে হয়। তারা হতাশাগ্রস্ত যে গভর্নমেন্টটা চলছেই না, গভর্নমেন্টটাকে ভালো করে চালানো উচিত ছিল। মমতাকে আমরা সমর্থন করতাম, আমরা যে প্রজেক্টগুলো নিয়েছিলাম, আজকে 3 বছর হয়ে গেল, একদিনের জন্য মমতা বামফ্রন্টের চেয়ারম্যানের সাথে মিটিং করলো না। আরে আমরা তো 2 কোটি লোকের ভোট পেয়েছি, এখানে যে লোকগুলো বসে আছে যারা অনেকেই আমাদের ভোট দিয়েছিলেন, এরকম 2 কোটি লোক, এরা কি সমাজ বিরোধী? এরা কি দেশের কিছু বোঝে না? তুমি অনেকগুলো দলের সাথে জোট করেছিলে, তুমি 2 কোটি 30 লক্ষ ভোট পেয়েছো, তুমি সরকার করেছো, কিন্তু 2 কোটি লোক যে দলে 34 বছর ধরে দেশ চালালো, সেই প্রধান, তার মুখ্যমন্ত্রী, তার সাথে একদিন বুঝতে পারো না যে আমি একটু অসুবিধায় পড়েছি, কি করা যায়? একদিনও মিটিং করলো না। আর আমি মমতাকে নিয়ে জ্যোতি বসুর বাড়ি গেছিলাম, বয়স হয়ে গেছে, জ্যোতি বসু অসুস্থ, মমতাকে ধরে নিয়ে আমি গেছিলাম। কেন? মমতাকে ঢেল মারার জন্য না, কি করে সিঙ্গুরের সমস্যাটা মেটানো যায়। আমাকে অনেক নেতা বলেছিল আপনি মমতাকে বলুন, আপনার সাথে ফোনে কথা হয়, প্রায় প্রতি 2-3 দিন অন্তর ওর সাথে ফোনে কথা হতো। আমার পার্থ চ্যাটার্জি আসতো, আমার ঘরে বসতো, কি করলে কি হয় মেটানোর চেষ্টা করা। জ্যোতি বসের ঘরে নিয়ে গেলাম, মিটিং করলাম, বুদ্ধদার ঘরে নিয়ে গেলাম, কলকাতা তথ্য কেন্দ্রে, যাতে মিটে যায়। মমতাকে আমি বলেছিলাম জ্যোতি বসুর বাড়িতে যে ধরুন আজকে আপনি বিরোধী পক্ষে আছেন, কিন্তু একটা আন্দোলন করছেন, ভালো মন্দ যাই হোক আপনি করছেন, কিন্তু আন্দোলনের একটা জায়গাতে মিটিয়ে তো দিতে হয়, গোটাতে তো হয়। আজকে আপনি বিরোধী পক্ষে, কালকে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, আপনাকে তো দেশ চালাতে হবে, আপনি মিটিয়ে নিন, কারখানাটা চলে যাবে, এটা কি ঠিক? বললেন আমি দেখছি, কিন্তু মেটালেন না। আজকে ওখানে জিন্দাল স্টিল, শ্যাম স্টিল, ভিডিওকন, এখানে এয়ারো পুলিশ, এরোপ্লেন এসে নামবে, এরোপ্লেন সারানো হবে পূর্ব ভারতের মধ্যে একমাত্র অন্ডালে, সেই এয়ারো পুলিশ আমরা শুরু করলাম কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকাতা শিলিগুড়ি রাস্তা। এই এখন আমি মিটিং করে কলকাতা ফিরে যাব, জরুরি দরকার, কলকাতায় আমায় যেতেই হবে, কিন্তু রাস্তাটা ভালোর জন্য বাজপেয়ী করেছিলেন, এটা একটা বড় কাজ করেছিলেন। আমরা শিলিগুড়ির রাস্তা এমনভাবে করছিলাম যে 6 ঘন্টায় শিলিগুড়ি যাওয়া যায়, শিলিগুড়ি থেকে আসা যায়। আমাদের জাহাজ কলকাতায় ঢুকতে পারছে না, নদীতে জল নেই, হলদিয়ায় ঢুকতে পারছে না, নদীতে জল কমে গেছে। সেই জন্য গঙ্গাসাগরের সামনে সমুদ্রের 22 কিলোমিটার ব্রিজ করে ওপেন সি পোর্ট, ডায়মন্ড হারবারের বিশাল সমুদ্রের মতো নদীর উপর দিয়ে ব্রিজ, তারপরে ডায়মন্ড হারবার, পরে হলদিয়া, তারপরে হলদি নদী, তার উপরে ব্রিজ, তারপরে নন্দীগ্রাম, হলদিয়া, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর। এই সবটা একটা মাটি। এটা কিসের জন্য আমরা করছিলাম? ইনফোসিস
উইপ্রো দেশের সেরা সেরা প্রতিষ্ঠান। যে নিউ টাউন আমি শুরু করেছিলাম সল্টলেকের পাশে, আপনারা জানেন দুর্গাপুরের মতো শহর, সারা দুর্গাপুরে যত লোক থাকে এরকম 3-4টে দুর্গাপুরের মধ্যে ঢুকে যাবে। ফাঁকা ধান খেতে ওই শহর করে তুললাম। 7,000 কোটি টাকা আমার খরচ হয়েছে, 1 পয়সা সরকার থেকে নিইনি। 3,000-4,000 কোটি টাকা খরচা করে আমি ওই সমস্ত করেছি, আর বাকি টাকাটা পরে খরচ করার কথা। আর তার উপরে যে শহর গড়ে উঠবে তাতে ইনভেস্টমেন্ট হবে 90,000 কোটি টাকা। ইতিমধ্যে 15,000 কোটি টাকা খরচ হয়ে গেছে। এই যে জিনিসটা করা হলো, এখানে ফিনান্সিয়াল হাব, ইনফোসিস উইপ্রোতে কাজ করার কথা 25,000 ছেলে মেয়ে। আপনাদের ঘরের ছেলে মেয়েরা পাশে ইঞ্জিনিয়ারিং কলেজে, আগে ইঞ্জিনিয়ারিং কলেজ মানে দুর্গাপুর আড়ি, শিবপুর ইঞ্জিনিয়ারিং, যাদবপুর ইঞ্জিনিয়ারিং, জলপাইগুড়ি আড়ি, এছাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ নেই। এখন একগুচ্ছ ইঞ্জিনিয়ারিং কলেজ করে দিয়েছে, এবং আপনাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, কম্পিউটার সায়েন্স এটা ওটা। কলেজে 4th ইয়ারে পড়ার সময় কোম্পানির লোক চলে আসে যে তুমি বাবা পাস করেই আমার কোম্পানিতে ঢুকে যাবে, কাগজে সই করে নেয়। আর এখন 32,000 সিট, তার মধ্যে 8-10,000 ছেলে মেয়ে ভর্তি হচ্ছে না, ফাঁকা পড়ে থাকছে। কেন? আজকে ইনফোসিস উইপ্রো, সেখানে 25,000 ছেলে মেয়ে কাজ করত। আমি তাদের জমি দিয়েছিলাম, জমির দাম কম দিতে চাইছিল বলে আমি 2-1 বার বলেছিলাম এত কম জমি দিয়ে দাম দিচ্ছেন কেন, আপনারা তো ব্যবসায়ী করবেন। পরে বুদ্ধদা আমাকে বললেন তুমি প্রথম দিয়ে দাও, ওরা একটু জমির দাম কম দেয়, কিন্তু ওরা যেটা করবে এত ছেলে মেয়ে চাকরি পাবে যে সেই টাকাটা যখন রাজ্যে ঘুরবে ও জমির দাম তোমার উঠে যাবে। তোমার কোম্পানির অসুবিধা আমি জানি, অন্যভাবে পুষিয়ে নিও। আর ঠিক আছে, আই গট দ্য পয়েন্ট। আপনার ইনফোসিসকে দিয়ে দিলাম, উইপ্রোকে দিয়ে দিলাম। এতদিনে 25,000 ছেলে মেয়ে কাজ করতো ওখানে। আমি ফিরে এখন যাবো সল্টলেকে, রাত্রি 12টা-1টার সময়। বিশাল বিশাল কাচের বাড়ি, সারাত্রি ধরে ছেলে মেয়েগুলো কাজ করছে। আর আমি কলকাতা দাঁড়িয়ে, সল্টলেকে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে বলেছি আমাকে 5টা ছেলে দেখান, দুর্গাপুর থেকে 5টা ছেলে মেয়েকে দেখান, যে বলবে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্সে আমি আইটিতে কাজ করতাম যদি মুখ্যমন্ত্রী হওয়ার আগে। সারা বাংলা থেকে 5টা ছেলেকে দাঁড় করাতে পারবেন না, কারণ ওখানে শেয়াল লাগতো, ওখানে কোনো মানুষ থাকতো না। এই সবটা জ্যোতিবোঝের হাত দিয়ে 1 লক্ষ ছেলে মেয়ে ওখানে কাজ করে। আর আমি যে নিউ টাউন শুরু করেছি সেখানে এখন 30,000 ছেলে মেয়ে কাজ করে। আলটিমেটলি প্রায় 3 লক্ষ ছেলে মেয়ে কাজ করবে। আজীবন সবাই সরকারে থাকে না। বিধান রায় আজকে সরকারে আছে, কোথায় বিধান রায়? এখানে ওখানে কয়েকটা স্ট্যাচু আছে, কিন্তু ফাঁকা ধান ক্ষেতের উপরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে কেন্দ্র করে মারার মতো এক গাদা কারখানা, তাকে কেন্দ্র করে হাজার হাজার লোক, একটা নতুন শহরের পত্তন হয়ে গেল, একটা প্রাণচঞ্চল শহর তৈরি হয়ে গেল দুর্গাপুর। বিধান রায় বেঁচে নেই, ওখানে নিয়ে গেছে দুর্গাপুর। হলদিয়া পেট্রোকেমিক্যাল জ্যোতিবোস নিয়ে গেছে, বক্রেশ্বর জ্যোতিবোস পকেটে করে নিয়ে গেছে, সল্টলেক ইলেকট্রনিক্স জ্যোতিবোস পকেটে করে নিয়ে গেছে। বুদ্ধদেব চেষ্টা করছিল, দুটো চেষ্টার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু মনের আন্তরিকতা, বাংলায় কৃষির পাশাপাশি শিল্প গড়ে উঠুক, আমাদের ছেলে মেয়েগুলো খানিকটা কাজ পাক। 3 লক্ষ ছেলে মেয়ে কাজ পেত, মমতা সব সর্বনাশ করে দিল। আমরা বলছি আপনি আমাদের যা সর্বনাশ করেছেন, কিন্তু এখন তো আপনি গভর্নমেন্টে আছেন, এখন কাজ করুন। কোনো কাজ মমতা করছে না। আমি বেশি সমালোচনার মধ্যে যেতে চাইছি না, কিন্তু কোনো কাজ, রাইটার্স বিল্ডিং সেখানে অফিসারদের কথা হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। একটা বিরাট শিল্পপতি, সে গতকাল আমার কাছে গেছিল, আমি তাকে জিজ্ঞাসা করলাম, মমতারও চেনা জানা, আমরা মন্ত্রী ছিলাম, আমাদের চিন্ত। আমি তাকে জিজ্ঞেস করলাম কি খবর, কেমন কাজ হচ্ছে? বলল আমি কলকাতায় এখন ব্যবসা করছিলাম। আর কোথায় করছেন? বলল শ্রীলঙ্কা, কলম্বোতে চলে গেছে, সেখানে হোটেল বানাচ্ছি, সেখানে বাড়ি ভদ্র করছি, কলকাতায় ব্যবসা করার উপায় নেই। আর একজন শিল্পপতি, সে আরো বড় শিল্পপতি, মমতার খুব ঘনিষ্ঠ, আমার চেনা জানা, আমাকে বিশেষ
শ্রদ্ধা করে, সে এসেছিল কয়েকদিন আগে, বললো তার কিছু কাজ হচ্ছে না। আপনি মমতার সাথে এত গল্প গুজব করে ওকে বোঝাতে পারছেন না? বলো কিছু নেই, কিছু হচ্ছে না, কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না, কোনো দপ্তর কাজ করছে না, মন্ত্রীদের কোনো ক্ষমতা নেই, আর এই সমস্ত কাগজে যা দেখছেন এইসব চলছে। ওখানে বীরভূমে একটা লোক, আমি তো বললাম যে ধর্মের সার যেটা থাকে, আমি ছোটবেলা থেকে শুনে এসেছি কিছু ধর্মের সার ছেড়ে দেয়, ভগবানের নামে সার কিছু ছেড়ে দেয়, এখানে খাচ্ছে ওখানে খাচ্ছে, কে গুঁতোচ্ছে ওকে গুঁতোচ্ছে। ওই লোকটা তো ধর্মের সারের মতো, বীরভূমের লোকটা, তাকে কখন গুঁতোবে তা ঠিক নেই, ওর কথাবার্তা ভাবভঙ্গি। আর সেখানে মমতা বলছে ওর বিরুদ্ধে কিছু বলবেন না, ওর শরীর খারাপ, ওর মাথায় অক্সিজেন যায় না। তো ওর অক্সিজেন যায় না, ওর মাথায় অক্সিজেন যায় না, ও একে বোম মারছে, ওকে বোম মারছে, পুলিশকে বোম মারছে, আমাদের লোককে কালকে খুন করে দিল। এরকম লোকে যদি অক্সিজেন না যায়, তাহলে ওর যায় গেলে পরে মাথা ঠান্ডা, সেটা দাও, সেটা দোকানের ব্যবস্থা করো। এইরকম ধর্মের সার কতগুলো ছেড়ে রেখে দিয়েছে বাজারে, আপনারা দেখতে পাচ্ছেন। তাতে আরো বিপদ হচ্ছে। আর নিজে মমতা কি বলে, আমি এক নেতাকে বললাম, তৃণমূলের বড় নেতা, হসপিটালে শুয়েছিলেন, আমাকে একজন বললেন আপনি যাওয়ার সময় একটু দেখা করে যান। খুব বড় নেতা, তাকে দেখা করে আসলাম। আমি বললাম কি চলছে? মমতাকে দিল্লিতে পাঠিয়ে দিন, দিয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়ে যান, বাকি 2 বছর চলবে, তা না তো সব মিলে আপনারা ডুববেন। তো সে আর বলবেন না। তাহলে এইটা যে মমতা বললো, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের রচনাবলী সব ভাষায় আমি ছাপাবো, এমনকি জাড়োয়া ভাষাতেও ছাপাবো। জাড়োয়াদের কি ভাষা আছে? আমি পার্টি থেকে আন্দামানের দায়িত্বে, আমি অন্তত আন্দামানে 50 বার গেছি। জাড়োয়া মানে জামা কাপড় পরে না, কিছু না, জঙ্গলে ঘুরে বেড়ায় এবং তীর দিয়ে লোক মারে, জ্যান্ত মাছ মারে, সমুদ্রে খেয়ে নেয়, কাঁচা খেয়ে নেয়, শুয়োর জ্যান্ত মাছ খেলে গায়ে কাদা লাগিয়ে রাখে। এই হচ্ছে জাড়োয়া। আর লাল কাপড় পছন্দ করে, কানে বেঁধে রেখে দেয়। তো জাড়োয়ার ভাষাটা কি? চিচি চিচি করে, আর কোনো শব্দ নেই। মমতা জাড়োয়া ভাষায় রবীন্দ্রসঙ্গীত লিখছে, ওর কথাবার্তার কোনো কালেক্ট ঠিক আছে? ও বললো এক জায়গাতে যে আমি 42,000 মাস্টারমশাইকে চাকরি দিয়েছি, 40,000 কনস্টেবলকে চাকরি দিয়েছি, 82,000 চাকরি দিয়েছি, খুব ভালো করেছো। আর অসীম দাশগুপ্ত এতদিনের অর্থমন্ত্রী, মমতার বইয়ের অর্থমন্ত্রীর কাগজ খুঁজে বের করে বলল গত বছর সরকারি কর্মচারীদের, মাস্টারমশাইদের মাইনে দিতে আপনার খরচ হয়েছিল 32,000 কোটি টাকা, আর এবছর 82,000কে চাকরি দিয়েছেন, আপনার মাইনের খরচ কমে গেছে 30,000 টাকা হচ্ছে। কি করে হয়? 82,000কে চাকরি দিলেন আর মাইনের বিল কমে গেল? এত গুল মারে, এত মিথ্যে কথা বলে একটা মুখ্যমন্ত্রী, এটা অসম্ভব ব্যাপার। আমি খুবই ঘনিষ্ঠ পরিচিত। শেষে মমতা বলছে, একদিন বলেছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আচ্ছা গৌতম বাবু আপনার সাথে এত মিটিং করতেন, এত ফোনে কথা বলতেন, এখন গৌতম বাবুর ফোন ধরেন না কেন আপনি? বলে না আমি ধরতাম, এখন ধরি না কেন? একদিন ফোনে আমাকে বকেছে। তা আপনি বুঝুন, কেউ বিশ্বাস করবেন? মমতা ব্যানার্জিকে কেউ বকা যায়? ওকে ধমক দেওয়া যায়? ওদের মেয়ে। সেই কারণে পুরো মিথ্যে কথা। আমি তৃণমূলের লোকদের বলছি যে আপনারা জিনিসটাকে সামলান। পশ্চিমবাংলা অনেক পিছিয়ে চলে যাচ্ছে এবং এত মারামারি কাটাকাটি এগুলো ঠিক না। আর আমরা নিজেদের সংশোধিত করে নেব, কারণ আমরা বুঝেছি যে ভোটে যে আমরা হেরেছি, সেই হারের পেছনে আমরাও দায়ী আছি, আমরা নিজেরা দায়ী আছি, নেতারা দায়ী আছে। আমাদের কর্মী হয়তো কম দায়ী, তা আমরা নেতারা দায়ী আছি। সবটা মমতার নামে বললে হবে না, আমাদের সংশোধিত হতে হবে। আমরা পার্টিতে আলোচনা করেছি, আমরা কেন হেরেছি। মমতা ভোটে জেতেনি, এইটা হচ্ছে আমাদের বিশ্লেষণ। ভোটে হেরেছি আমরা, সেই জন্য হাজার হাজার লোক যারা আমাদের ভোট দিতেন, তার মধ্যে অনেক লোক আমাদের ভোট দেন, তাদের হাতে বামফ্রন্টের জন্ম। তারা বউ বাচ্চা মিলে বারবার বামফ্রন্টকে ভোট দিয়েছেন, তবে
কবে বামফ্রন্ট হয়েছে? সেই লোক বুকে কষ্ট নিয়ে, বউ বাচ্চা নিয়ে ভোটের লাইনে গিয়ে বামফ্রন্টকে ভোট দিল না, অন্য দলকে ভোট দিল না, আনন্দে না, কষ্ট চেপে বাড়ি চলে আসলো, তৃণমূলের অফিসে যায়নি, বামফ্রন্ট হেরে গেল, আনন্দে বাজি পড়ায়নি, চুপ করে থেকেছে যে আমার পার্টিকে আমি হারিয়ে আসলাম, কিন্তু একটা দুঃখ বেদনা নিয়ে হারিয়েছে। এটার মানে বুঝতে হবে। সেই কারণে আমরা পার্টিতে ঠিক করেছি, সেই সব লোকের কাছে যাও, তাদের ঘরে ফিরে আসতে বলো, এটা আপনার ঘর, এই ঘরে আপনি চলে আসুন। আপনি বামফ্রন্টের জন্ম দিয়েছেন, আপনি কেন রেখে চলে যাচ্ছেন? আর আমরা কিছু ভুল করেছি, আমরা সেটা সংশোধন করব। মানুষের কাছে স্বীকার করে অন্যায় কি আছে? আমাদের অনেক সাফল্য আছে, তারা 34 বছর আমরা সরকারে থাকি, আপনারা রাখেন। আর আমাদের কিছু ভুল হয়েছে, আপনারা আমাদের সরিয়ে দিয়েছেন। সেই জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, বিশ্বাস রাখুন, এই ভোটে দিল্লিতে সেই শক্তি দিন, নতুন পথে যাত্রা শুরু হোক। দুর্গাপুরের শ্রমিকরা নতুন চেতনার পরিচয় দেবেন। আপনাদের কাছে এই আবেদন এখানে শেষ করছি। নমস্কার।